নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা কথা 2 সপ্তাহ মতো আগে বলছিলাম স্কিল বাংলা চ্যানেলে যে বাংলাদেশ সব থেকে বড় জিওপলিটিক্যাল চেসবোর্ড হতে চলেছে আগামী দিনে, অন্তত নেক্সট 1.5 থেকে 2 বছরের জন্য। এবং বাংলাদেশের থেকে গতকাল 16ই আগস্ট যে অ্যানাউন্সমেন্ট এসছে, সেই অ্যানাউন্সমেন্টে একটা বড় ধাক্কা এবং ভারতের কোর্টে বল ঠেলে দেওয়া হয়েছে। কি হয়েছে দেখুন, যারা আপনারা প্রত্যেকদিন ইউটিউবে স্কিল বাংলা এই চ্যানেলটা ফলো করেন, আমাদের অনেক ভিডিওই বিভিন্ন জায়গায় ফেসবুক ইউটিউবে কেটে কেটে অন্য চ্যানেলে আপলোড করা হয়, বাট আমাদের অথেন্টিক চ্যানেল স্কিল বাংলা ইউটিউবে, তারা নিশ্চয়ই খেয়াল করবেন, জানবেন যে লাস্ট কিছুদিন ধরে ভারত এবং বাংলাদেশ দুই সরকারের তরফ থেকেই চেষ্টা করা হচ্ছিল সম্পর্ক রিভাইভ করতে, রাইট? এবার 16ই আগস্ট বাংলাদেশের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে যে বাংলাদেশের পিএমের যে ট্রিপ দিল্লিতে ভারতে হবার কথা ছিল সেটা ক্যান্সেল করা হচ্ছে। বাংলাদেশের পিএম তারেক রহমান ভারত আসবেন না। এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা জিওপলিটিক্যাল আপডেট, এবং এটা আমি আপনাকে দেখিয়েও দিচ্ছি। হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে দ্য হিন্দু পর্যন্ত প্রত্যেকটা বড় নিউজ পেপার এটাকে কভার করছে। বাংলাদেশ সেটস এক্সট্রাডিশন অফ হাসিনা হাদিস কিলার্স অ্যাজ কন্ডিশনস ফর তারেক রহমানস ভিজিট। তো পিএম রহমান আসছেন না ভারতে। এবার বাংলাদেশ কি বলেছে অফিসিয়ালি? বাংলাদেশ অফিসিয়ালি বলেছে যে সিচুয়েশন ঠিক নেই দুই দেশের মধ্যে, অনুকূল পরিবেশ নেই। বাংলাদেশের তরফেই অনুকূল পরিবেশ না থাকার যে কথা বলা হলো ভারতকে, এটা বাংলাদেশের থেকে ভারতের প্রতি একটা মেসেজ, বার্তা, স্ট্র্যাটেজিক মেসেজ। কি মেসেজ? যে আমাদের দুটো দাবি আছে, সেই দুটো দাবি আগে আপনারা পূরণ করুন, তারপর আমরা দেখছি ভারতের সঙ্গে কতটা সম্পর্ক উন্নতি করা যায়। অর্থাৎ এই নেগোসিয়েশনে এই মুহূর্তে আমরা এটুকু বলতেই পারি বাংলাদেশ একটা আপার হ্যান্ড নিয়ে রেখেছে। কেউ যদি আবেগে চলেন, না না ভারত তো সবসময় আপার হ্যান্ড নিয়ে থাকবে, আবেগে যারা চলেন তাদের জন্য জিওপলিটিক্স নয়, জিওপলিটিক্স সিনেমা নয়, আবেগে চলে না। ইয়েস, ভারতের প্রত্যেক অফিসার এই মুহূর্তে খুব করে চেষ্টা করছে গোটা সিচুয়েশনটাকে কিভাবে ভারতের দিকে ঘোরানো যায়। একই সঙ্গে চায়নার অফিসাররা চেষ্টা করছে কিভাবে চায়নার দিকে ঘোরানো যায়, বাংলাদেশের অফিসাররা চেষ্টা করছে কিভাবে বাংলাদেশের দিকে ঘোরানো যায়। কারণ দাবায় কেউ একজন চাল দিয়ে তো বসে থাকবে না, উল্টো দিকের লোকটাও চাল দেবে। আমাদের অফিসাররা আজ অব্দি যতগুলো দাবার চালে জিতেছে গেমে, সেখানে এরকম উল্টো দিকের চালকে হ্যান্ডেল করেই তারা জিতেছেন। বাংলাদেশের এই মুহূর্তে দুটো দাবি, এইচ অ্যান্ড এইচ। কি কি? প্রথম এইচ হচ্ছে হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি রাজনৈতিক আশ্রয় নিয়ে রয়েছেন ভারতে। এবার বাংলাদেশের দাবি শেখ হাসিনাকে ফেরত দিন। তার কারণ বাংলাদেশের ইন্টারনাল কন্ডিশন আপনি বুঝুন। প্রত্যেকটা মানুষ সরকারকে প্রশ্ন করছে যে তুমি কিরকম সরকার, একটা স্বাধীন দেশ চালাচ্ছ, যে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সে বিদেশে গিয়ে আশ্রয় নিয়ে রয়েছে, তাকে ফেরানোর ক্ষমতা বাংলাদেশের নেই। তো কিসের ক্ষমতা? এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় কমেন্টে সব কাঁপিয়ে দিচ্ছি যে আমরা এত শক্তিশালী, ভারতকে তো কিছুই করতে পারছে না বাংলাদেশ। এই চাপটা আপনাকে বুঝতে হবে বাংলাদেশ সরকারের ওপর রয়েছে। যে কোনো সরকার তার জনগণের যে প্রাইমারি ডিমান্ড সেটাকে মেটাতে বাধ্য, না হলে সেই সরকারকেই পড়ে যেতে হবে। সেকেন্ড দাবি হচ্ছে হাদি, ওসমান হাদি ভারত বিরোধী একজন অন্যতম মেন লিডার ছিলেন ইউথদের মধ্যে বাংলাদেশে, যাকে আননোন ম্যান গুলি করে ইহলোকের খেলা সাঙ্গ করে দেয় তার। এবার বাংলাদেশের বক্তব্য যে এই ওসমান হাদির যারা খুনি কিলার তারা ভারতে রয়েছে এবং ওসমান হাদির কিলারদের বাংলাদেশে পাঠাতে হবে, বাংলাদেশ বিচার করবে। ওসমান হাদির
মৃত্যু এটাও বাংলাদেশের সমাজে অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু। সরকারের কাছেই দুটো ব্যাপারেই মারাত্মক চাপ রয়েছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী যদি দিল্লি সফরে আসতেন তাহলে তার টিমের নিশ্চয়ই কথা মনে হয়েছে যে প্রধানমন্ত্রীর এগেনস্টে সেন্টিমেন্ট চলে যেত বাংলাদেশে। প্রধানমন্ত্রী হয়তো চাইলে পিএম মোদিকে ফোনেও বলে নেবেন যে স্যার যা যা আলোচনা আছে ওভার ফোন করে নি, কিন্তু বাংলাদেশ ছেড়ে আমি যদি যাই ইন্ডিয়াতে তাহলে গোটা দেশ আমার এগেনস্টে রাতারাতি চলে যাবে, আমি দেশ সামলাতে পারবো না। এবার হাসিনা এবং হাদির যে হত্যাকারী তাদের নিয়ে ভারত কি করতে পারে? বল তো ভারতের কোর্টে। এবার চাল ভারতকে দিতে হবে। বাংলাদেশ একটা চাল দিয়ে এবার অবজার্ভ করছে যে ভারত কোন দিকে চালগুলো দেয়। আপনি নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন এই মুহূর্তে পিএমওতে এবং বিদেশ দপ্তরের হেডকোয়ার্টারে ভারতবর্ষের হাই লেভেল অফিসারদের দিন রাত মিটিং চলছে যে কোন চালটা কিভাবে দেওয়া উচিত, কোন অ্যাকশনের রিয়াকশন কি হতে পারে পাল্টা। কারণ প্রথমে আসি, প্রথম এইজ হাসিনা, শেখ হাসিনা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2013 সালে একটা প্রত্যর্পণ চুক্তি হয়েছিল, ট্রিটি আছে অফিসিয়ালি, যে এক দেশ অন্য দেশের যদি কোনো ডিম্যান্ড থাকে, কোনো অপরাধী থাকে অন্য দেশে গিয়ে লুকিয়ে আছে, সেই দেশের হাতে হ্যান্ডওভার করে দেবে। এক্সট্রাডিশন ট্রিটি সব দেশের সঙ্গে সব দেশের থাকে না, ভারত বাংলাদেশের আছে। এবার সেই চুক্তি অনুযায়ী ভারত ফেরত পাঠাতে বাধ্য শেখ হাসিনাকে। কিন্তু ওই চুক্তিতে যখন চুক্তি সই হয়েছিল একটা আইনের ফাঁকও করে রাখা হয়েছিল। কি ফাঁক? যে যদি কোনো রাজনৈতিক অপরাধী থাকে তাহলে তার ব্যাপারে ভারত ভেবে দেখবে। কারণ সেই সময় যখন চুক্তি তৈরি হয়েছিল, চুক্তি যে অফিসাররা তৈরি করেছিলেন, আমি সবসময় অফিসারদের কথা বলি কারণ আপনাদের বেশিরভাগের ধারণা যে মন্ত্রীরা চুক্তি বানায়, মন্ত্রীরা সব ফরম্যাট তৈরি করে। না, মন্ত্রীরা মিটিংয়ে থাকেন, অবশ্যই ফাইনাল অ্যাপ্রুভাল দেন, পুরোটা বুঝে নেন, সই করেন, বাট 90% মেন যে ক্লজ সেটা অফিসাররাই তৈরি করে। ঠিক আছে? তো আপনাদের শুনতে যতই খারাপ লাগুক এটাই বাস্তব এবং আমি বাস্তবটাই বলবো। তো সেই সময় অফিসাররা এই প্ল্যানটা করে রেখেছিলেন যে হতে পারে ভবিষ্যতে কখনো কোনো রাজনৈতিক নেতা নেত্রী তাকে হয়তো ভুলভাবে ফাঁসানো হচ্ছে, তাকে আশ্রয় দিতে হতে পারে, তাকে পাঠিয়ে দিলে বাংলাদেশের সেই সময়কার সরকার হয়তো তাকে মেরে দেবে। তো সেই ব্যাপারে আমরা একটা এক্সেপশন নিয়ে রাখবো ক্লজে, ভারত সেটা নিয়ে রেখেছে। তো ভারত সেদিক থেকে বলতে পারে শেখ হাসিনার ব্যাপার যেহেতু রাজনৈতিক, তো লিগালি আমরা পাঠাচ্ছি না, ঠিকই আছে। এবার ভারত যদি শেখ হাসিনাকে পাঠায়, যতদূর মনে হচ্ছে সেটাই ঘটবে, যতদূর মনে হচ্ছে 100% মিলবে না কোনোদিন আমার কথাও। কারণ ওই কেবল ভারত চাল দিচ্ছে এমন নয়, অনেকগুলো ফোর্সের কমপ্লিকেটেড খেলা ওখানে চলছে। ভেতরকার সিচুয়েশন বদলে যেতে পারে, পাকিস্তান কোনো প্রভাব খাটাতে পারে, আমেরিকা খাটাতে পারে, বাংলাদেশের ভেতর থেকে কোনো শক্তি উঠে আসতে পারে, চীনের ইন্টারেস্ট রয়েছে, রাশিয়ার ইন্টারেস্ট রয়েছে। খেলা তো একপাক্ষিক নয়। ক্রিকেটে আমি বলতে পারি না যে বিরাট কোহলি নামলো মানে এই ম্যাচ ইন্ডিয়া জিতবেই জিতবে। বাকি এতগুলো প্লেয়ার খেলছে, সবকিছুর ওপর ফাইনাল আউটকামটা ডিপেন্ড করবে। যতদূর এখনো অবধি মনে হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে যাবেন, কারণ উনি নিজে অ্যানাউন্স করেছেন ডিসেম্বরে ফিরবেন। অ্যানাউন্স করার পর যদি না ফেরেন তাহলে ওনার যে কথার ওয়েট, পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, সেটা কোশ্চেনের মধ্যে চলে আসবে। এবার শেখ হাসিনা বাংলাদেশে তখনই ফিরবেন, এটুকু আমরা মনে করতেই পারি যে ভারত যখন নিশ্চিত হয়ে যাবে যে শেখ হাসিনাকে 2025-এ বাংলাদেশ মৃত্যুদণ্ড দিয়ে রেখেছে। ভারত নিশ্চিতভাবেই পাঠাবে না যে শেখ হাসিনাকে যান, গিয়ে মরে যান আপনি, কখনোই নয়। যখন ভারতের কাছে এটুকু কনফার্মেশন থাকবে যে বাংলাদেশের ভেতরকার সিস্টেম আমরা এতটাই কন্ট্রোলে রেখেছি, তারেক রহমান আমাদের এতটাই কথা দিয়েছে যে শেখ হাসিনা ফিরলে তার উপর নতুন করে বিচার শুরু হবে, এই মুহূর্তে মৃত্যুদণ্ড কার্যকর হবে না এবং তাকে সসম্মানে বাঁচতে দেওয়া হবে, এই ক্লজগুলো যখন ব্যাকডোর নেগোসিয়েশনে, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারবে না, যখন ব্যাকডোর নেগোসিয়েশনে ভারত এবং
বাংলাদেশের অফিসারদের মধ্যে কনফার্ম হয়ে যাবে শেখ হাসিনা তখনই বাংলাদেশে ফিরবেন। এবার বাংলাদেশের জনগণকে তারেক রহমান কি বোঝাবেন সেটা তার ওপর এবং তার টিমের ওপর। এর জন্য আমাদের ওয়েট করতে হবে এবং যত ডিসেম্বর এগিয়ে আসবে তত ঘটনা উত্তপ্ত হতে থাকবে। নেক্সট হাদি। এই ব্যাপারে একটা বড় ব্লান্ডার আমাদের তরফ থেকে হয়ে গেছে। কি হয়ে গেছে? পশ্চিমবঙ্গে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয়া মমতা ব্যানার্জি, উনি ভোটের ঠিক আগে আগে একটা বেফাস কথা বলে ফেলেন। কি বলেন? উনি বলেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করে, জানি না নাকি কিছু, মানে মোটামুটি এরকম ছিল কথাটা, বাংলাদেশ থেকে খুন করে পশ্চিমবঙ্গে যখন চলে আসে আমাদের বেঙ্গল পুলিশ ধরেছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে আমার কাছে ফোন এসেছিল যে এটা দেশের ব্যাপার, পুলিশকে চুপ করে যেতে বলুন, কিছু বলবেন না, এখন আমি সব ফাঁস করে দেব। পলিটিক্যাল শত্রুতায় ভোটের প্রচারের সময় অ্যাডভান্টেজ নেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই ব্লান্ডারটা করে ফেলেন। চুপি যখন করেছিলেন দেশের প্রয়োজনে, তো ফাইনালি ভোটের প্রচারে গিয়ে কেন মুখটা খুলতে গেলেন? বাংলাদেশ এই কথাটাকে লুফে নেয় যে পশ্চিমবঙ্গের সিটিং মুখ্যমন্ত্রী, সেই সময় সিটিং মুখ্যমন্ত্রী, পরিষ্কার জনসমক্ষে বলছে বাংলাদেশ থেকে খুন করে, উনি খালি হাদি শব্দটা বলেননি, ভাগ্যিস, মানে নামটা না বলে বাকি সবই বলে দিয়েছিলেন, ভাগ্যিস নামটা বলেননি, যে বাংলাদেশের সঙ্গে সঙ্গে হাতে অস্ত্র, বাংলাদেশ থেকে খুন করে পশ্চিমবঙ্গে গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছে পুলিশকে বলুন চুপ থাকতে। হাদির কিলার ছাড়া আর হবে কে? আর কেউ হতে পারে না। বাংলাদেশ পুরো লুফে নেয় এই ব্যাপারটাকে। এবার বাংলাদেশের দাবি বেশ সব তো ক্লিয়ার, জলের মতো, ইন্ডিয়াই খুন করিয়েছে আননোন গানম্যান দ্বারা, পশ্চিমবঙ্গ দিয়ে ইন্ডিয়াতেই ঢুকে গেছে, পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করে তারপর ব্যাপারটাকে চাপা দিয়ে স্বরাষ্ট্র দপ্তরের কাছে, এনআইএ এর কাছে পাঠিয়েও দিয়েছে। এনআইএ ওদের কিছুই করছে না, ওদের হয়তো আবার ট্রেনিং দিচ্ছে পাকিস্তানে গিয়ে কাউকে মারার জন্য, বাংলাদেশের দাবি। এবার এই অবস্থায় ভারত বলতেও পারবে না যে আমাদেরই একজন রাজ্যের সিটিং সেই সময়কার মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন। সেটা ভারতের পুরো পৃথিবীর কাছে তৃণমূল, কংগ্রেস, বিজেপি এরম তো কিছু হয় না, ভারত, মমতা ব্যানার্জিও ভারত, অমিত শাহও ভারত। এই দুটো জায়গায় আমরা এই মুহূর্তে ফেঁসে রয়েছি। এবার ঘটনা যখন বোঝা গেল, এবার আমাদের কি বুঝতে হবে যে এবার সম্ভাব্য স্টেপ ভারতের তরফ থেকে কি হতে পারে। ভারতের অফিসাররা একটা জিনিস খুব ভালো করে জানে যে বাংলাদেশের কাছে একটা চায়না ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ চীন বাংলাদেশে হেভিলি ইনভেস্টেড, চীন বাংলাদেশে হেভিলি ইনভেস্টেড। বাংলাদেশের এই মুহূর্তে টাকা দরকার। কেন? কারণ বাংলাদেশের ইকোনমি লাস্ট 2 বছর ধরে স্লো ডাউন হয়ে গেছে। ইকোনমি যদি এইভাবে চলে 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে ওলট পালট হয়ে যাবে, মানুষের যদি পেটে টান পড়ে মানুষ কিছু শুনবে না। টাকা চীন দিতে পারে, চীন এতদিন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেওছে। ভারত সরকারের সব থেকে বড় চিন্তা আমাদের এক্স্যাক্ট পাশে থাকা প্রতিবেশী দেশ চীনের হাতে চলে গেলে ভারতের সেফটি, সিকিউরিটি, সফট পাওয়ার কোনো দিক থেকে সেটা ভালো ব্যাপার হবে না। ভারত এটা মাথায় রেখে এগোচ্ছে যে চীনের হাতে যেন বাংলাদেশ না চলে যায়, এমন না হোক যে আমরাও বাংলাদেশকে কড়া কোনো রিপ্লাই দিলাম, বাংলাদেশ রেগে মেগে দূর ছাই, ভারত সম্পর্কই রাখবো না তোমাদের সঙ্গে বলে চীনের হাত ধরে নিল। সেটা ভারতের জন্য সুইসাইডাল হবে। আপনি, আমি, সাধারণ মানুষ যদি বিদেশ মন্ত্রী হতো তাহলে 99% সাধারণ মানুষ সেটাই করতো, হ্যাঁ আসবে না বলেছে আমরাও সম্পর্ক রাখবো না, যাও। বাট কলতলার ঝগড়া দিয়ে জিও পলিটিক্স চলে না, ও চলে যাবে চীনের কাছে, যেটা আমরা যেতে দিতে পারি না। ইন্ডিয়া একই সঙ্গে আর একটা জিনিস জানে যে বাংলাদেশের কাছে একটা ইন্ডিয়া ফ্যাক্টরও আছে। তারেক রহমান চাইলেই যে লাফিয়ে লাফিয়ে চীনে চলে যাবে এমনটা নয়, ভারতের ওপর চাপ দিয়ে দেখতে চাইছে যতটা আদায় করে নেওয়া যায়। আলটিমেটলি ও জানে যে চীনের দিকে যাওয়া যাবে না। কেন? কারণ বাংলাদেশ সরকার 3টে জিনিস খুব ভালো করে বোঝে। জিওগ্রাফিক্যালি ভারতকে অ্যাভয়েড করা বাংলাদেশের পক্ষে অসম্ভব, কারণ বাংলাদেশের 3 দিকে আছে ভারত।
দুই, ঐতিহাসিকভাবে ভারতের যে অবদান বাংলাদেশকে স্বাধীন করার ব্যাপারে, বাংলাদেশের বহু মানুষ, বহু পরিবার আজও সেটাকে স্বীকার করে। কাজেই সবাই তো ভারত বিরোধী নয় বাংলাদেশে। সেই সমস্ত মানুষজন যখন দেখবে যে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে, সরকারের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হবে। যেরকম ভারতের কোনো সরকার যদি রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুরো ছিন্ন করে দেয়, সাধারণ মানুষের বিরূপ মনোভাব তৈরি হবে কিনা, যে এরা আমাদের বাঁচিয়েছিল, এরা আমাদের সাথ দিয়েছে এতদিন, আজকে আমরা এটা করতে পারি না। এবং বাংলাদেশ আর একটা ব্যাপার খুব ভালো করে জানে, যে দুটো দেশের ট্র্যাক রেকর্ড। ভারত যে যে দেশকে হেল্প করেছে, সেই দেশকে গঠনমূলক হেল্প করেছে, যে আমরাও এগোচ্ছি, তোমরাও আমাদের সঙ্গে এগো। হেল্পের বিনিময়ে আমরা একটা জিনিসই চাই, খালি মেক শিওর করো তোমাদের দেশ থেকে ভারত বিরোধী কোনো কাজ যেন না হয়। ভারত এটুকুই চায় কোনো দেশ থেকে। কিন্তু চীন যেই যেই দেশকে হেল্প করেছে, সেই দেশকে হেল্প করার নামে ডেট ট্র্যাপে ফাঁসিয়ে সেই দেশকে শেষ করে দিয়ে এসছে। তারেক রহমান এবং তার টিম এটা খুব ভালো করে জানে। লাস্ট 15 বছরে কি হয়েছে, যেই যে দেশকে ভারত হেল্প করেছে, ভারত অল্প হেল্প করতে পেরেছে, বাট প্রপার হেল্প। বিনিময় প্লিজ তোমাদের দেশ থেকে যেন ভারত বিরোধী কোনো কাজ না হয়, বা কোথাও কোথাও ভারত বিরোধী কাজ হয়েওছে অল্প বিস্তর। চীন যেখানে হেল্প করেছে, পুরো ওদের থেকে বন্দর কেড়ে নিয়েছে, কিছু জায়গা নিয়ে নিয়েছে, তাদের ডেট ট্র্যাপে ফাঁসিয়ে ইকোনমি শেষ করে দিয়ে এসছে। তো এই জন্য তারেক রহমান বাংলাদেশকে চীনের কাছে বেট লাগানোর আগে 10 বার ভাববে। ইন্ডিয়া আরও একটা ব্যাপার জানে, যে তারেক রহমান সরকারের কাছে একটা ইউএস ফ্যাক্টর আর একটা পাকিস্তান ফ্যাক্টর আছে। মানে বাংলাদেশ সরকার খুব ভালো করে জানে যে বাংলাদেশ যদি পুরোপুরি চীনের দিকে চলে যায়, আমেরিকা ছেড়ে কথা বলবে না। বাংলাদেশ ভারতের দিকে এলে আমেরিকা ঠিক আছে, বাট যদি চীনের দিকে যায়, আমেরিকা সঙ্গে সঙ্গে বাংলাদেশকে টার্গেট করতে শুরু করে দেবে। কারণটাও খুব ক্লিয়ার। আমেরিকা ভারতকে বন্ধু মনে টনে করে এরকম নয়। আমেরিকার 1 নাম্বার শত্রু চীন। আমেরিকার রাডারে এখন প্রথম চীন, সেকেন্ড ইন্ডিয়া। তো চীনের পাল্লা ভারী হচ্ছে দেখলেই আমেরিকা ইনস্ট্যান্ট অ্যাটাক করবে। সামরিক অ্যাটাক নয়, অন্য বিভিন্ন দিক থেকে। বাংলাদেশের মতো একটা ছোট দেশ আমেরিকার সঙ্গে ডিরেক্ট শত্রুতা এই মুহূর্তে চীনের ওপর ভরসা করে নিতে চাইবে না। আর সেকেন্ড, আর একটা জিনিস তারেক রহমান গভর্নমেন্ট খুব ভালো করে বোঝে, যে দেশে বিরোধী কখনো শূন্য থাকতে পারে না। একটা সরকার থাকলে একটা বিরোধী দলও থাকতে হয় ডেমোক্রেসিতে, না হলে অসম্ভব, দেশ চলবে না, লন্ডভন্ড হয়ে যাবে, পাবলিক রাস্তায় নেমে আসবে। পাবলিককে শান্ত রাখার জন্যই একটা ডেমোক্রেটিক প্রসেস, একটা বিরোধী দল দরকার। যদি জামাত কোনোভাবে বিরোধী দলের জায়গা পায়, জামাতের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশের সোসাইটির দখল নেবে, বাংলাদেশের টেরোরিজম ছড়াবে, এবং গোটা বাংলাদেশ ইনস্টেবল হয়ে যাবে, ডিস্টেবিলাইজ হয়ে যাবে। তার থেকে যদি ভারতের সঙ্গে এই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা যায় যে তারেক রহমান সরকার, বিএনপি সরকার, তারা বাংলাদেশ শাসন করবে এবং জামাতকে সরিয়ে দিয়ে, সাপ্রেস করে দিয়ে বিরোধী দলের জায়গা নেবে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে, তাহলে বাংলাদেশ বরং অনেক স্টেবল কান্ট্রি থাকবে, পাকিস্তানের প্রভাবমুক্ত থাকবে, জামাত র্যাডিকালাইজ কম করতে পারবে বাংলাদেশকে। তারেক রহমান গভর্নমেন্ট এই ফর্মুলাও নিশ্চিতভাবে আমরা বলতে পারি হয়তোবা প্রথম 5 প্রায়োরিটির মধ্যে রেখে দিয়েছে। এবার আপনাকে বুঝতে হবে বাংলাদেশের নিড কি এই মুহূর্তে। সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট, ইলেকট্রিক বা এনার্জি সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, টেকনোলজি সাপোর্ট, সমস্ত দিক থেকে সাপোর্ট চাই বাংলাদেশের, যাতে বাংলাদেশের গ্রোথ হয়। আর ইন্ডিয়ার এই মুহূর্তে নিড কি? ইন্ডিয়ার দুটো নিড বাংলাদেশের থেকে। তো বাংলাদেশের নিড যদি ইন্ডিয়া পূরণ করে দিতে পারে, বাংলাদেশের ওকে, ঠিক আছে ভাই, বাংলাদেশের স্বার্থ দেখবে, স্বাভাবিক। ইন্ডিয়ার নিড এই মুহূর্তে কারেন্টলি
বাংলাদেশ যাতে স্টেবল থাকে, বাংলাদেশে যাতে জঙ্গি নেটওয়ার্ক তৈরি না হয়, বাংলাদেশের সোসাইটি যাতে র্যাডিকালাইজ না হয়, বাংলাদেশ যেন এত গরিব না হয়ে পড়ে যে ওরা পেটের দায় যেন তেন প্রকারেণ বর্ডার পেরিয়ে আবার ইন্ডিয়াতে ঢুকতে শুরু করে দেয়। বাংলাদেশ মোটামুটি স্টেবল থাকলে বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেশন ইন্ডিয়াতে কম হবে বা হবে না। কিন্তু বাংলাদেশ একদম ডিস্টেবল হয়ে গেলে পেটের দায়ে মানুষ বিএসএফ এর গুলি খেয়েও ঢুকে যাবে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়ার এই মুহূর্তে টার্গেট বাংলাদেশকে স্টেবল রাখা, বাংলাদেশের সঙ্গে বিজনেস বেটার করা, বাংলাদেশকে নিজের দিকে রাখা যাতে চায়না কোনোভাবে বাংলাদেশে নিজের ফুটপ্রিন্ট বিস্তার না করতে পারে, বাংলাদেশ থেকে জামাতকে পাকিস্তানকে দূরে রাখা। যদি বিএনপি গভর্নমেন্ট ভারতকে এই অফার দিয়ে দেয় তাহলে ভারতের জন্য ওকে। এবং ভারতের একটা আদর্শগত ফিউচারিস্টিক প্ল্যান কি, যে 2100, 2200, 2300 নাগাদ কখনো গিয়ে, বা ভগবান চাইলে 2047, 2050, যখন অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন সত্যি হবে, তখন যাতে দ্রুত বাংলাদেশ ভারতে মার্জ করে যায়। এর জন্যেও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখাটা জরুরি। ওকে, এবার নেক্সট যে কয়েকটা পয়েন্ট বলে শেষ করব, সেটা হচ্ছে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা আমাদের সরকার তো শেখ হাসিনার দলের সঙ্গে কাজ করতে কমফোর্টেবল, আমরা বিএনপি বা তারেক রহমানের সঙ্গে কাজ করব কেন? ওদের সরকার আমরা পাল্টে দিতে পারি না? RNDW ওইভাবে কাজ করেই না। ওটা আপনার মনে হচ্ছে যে আমরা কোনো একটা সরকারকে বেছে নিই কোনো একটা দেশে, তাদের সঙ্গেই কাজ করি। নেভার। RNDWর কাজ করার ধরন হচ্ছে যাকে আমরা বলি, ধরা যাক বাংলাদেশ কেন, শ্রীলঙ্কা, নেপাল, যে কোনো দেশ, এখানে মেন 5টা পলিটিক্যাল পার্টি রয়েছে। তাহলে এই 5টা পলিটিক্যাল পার্টির টপ 5 জন করে লিডারকে চক আউট করো, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে চক আউট করো, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লিডারদের ছেলেমেয়েরাই পরবর্তীকালে লিডার হয়। ওই দেশে মেন ইনফ্লুয়েন্সিয়াল লোকদের চক আউট করো, তাদের সঙ্গে রিলেশন মেনটেন করাও আমাদের যারা অ্যাসেট আছে RNDW তাদেরকে। যদি এ পার্টি ক্ষমতায় আসে, এ অ্যাসেট টিমকে অ্যাক্টিভেট করে দেওয়া হবে। লাস্ট 10 বছর ধরে এ পার্টির লিডারদের সঙ্গে তোমরা ভালো সম্পর্ক স্থাপন করে রেখেছো, এবার এ পার্টির লিডারদেরকে এমনভাবে ম্যানিপুলেট করো যাতে ডিসিশন ভারতের দিকে হয়। এ পার্টি ক্ষমতায় আসতে পারেনি, তো ভারত কি ওই দেশে নিজের ফুটপ্রিন্ট বাড়াবে না? বি পার্টি ক্ষমতায় এসছে, অনেক আগে থেকেই আমাদের একদল অফিসার যারা লাস্ট 10 বছর ধরে চেষ্টা করে গেছে বি পার্টির অফিসারদের সঙ্গে বি পার্টির নেতাদের সঙ্গে সম্পর্ক বানাতে। কারোর হতে পারে কোনো বি পার্টির বড় নেতার মেয়ে, তার বয়ফ্রেন্ড RNDWর অফিসার, কোনো বি পার্টির কোনো বড় নেতার ওয়াইফ, তার একজন প্রিয় বান্ধবী RNDWর অ্যাসেট। যে বি পার্টি যতদিন এই দেশে ক্ষমতায় থাকবে, তখন আমাদের যে বি টিম RNDWর ওই দেশে, তাদের সাহায্যে চেষ্টা করতে হবে যেন বি পার্টির সিদ্ধান্তগুলো ভারতের ফরে হয়। এ টিম কাজ বন্ধ করে দেয়নি, এ টিম এ পার্টির লোকদের সঙ্গেই সম্পর্ক রেখে গেছে। কে বলতে পারে 10 বছর পর এ পার্টি ক্ষমতায় চলে আসতে পারে? তো ভারতের কাছে শেখ হাসিনা না তারেক রহমান, নট আ প্রবলেম। ভারতের কাছে শ্রীলঙ্কায় এ দল না বি দল, নট আ প্রবলেম। যারাই আসুক সেটা তাদের দেশের ব্যাপার, তাদের যেন আমাদের দেশের এগেনস্টে না যায় সেটা আমাদেরকে ঠিক করতে হবে, এবং RNDW এই কাজটাই করে সাকসেসফুলি। তো আপনাদেরও কারোর মাথায় যদি এরকম থট প্রসেস থাকে যে শেখ হাসিনার দলের সঙ্গে আমাদের হেভি সম্পর্ক, তারেক রহমানের পার্টির কারোর সঙ্গে আমাদের RNDW বা ভারতের পর্দার আড়ালের লোকদের সম্পর্ক নেই, তাহলে একদম ভুল ভাববেন। ঠিক আছে? তো ইফ তারেক রহমান ইজ আ গুড অপশন ফর ইন্ডিয়া, তো ইটস ওকে। এবার আমাদের দেখতে হবে ভারতের লাস্ট কয়েক মাসের ডিসিশনকে ডিকোড করে যে ভারত কি করতে চাইছে। খেয়াল করে দেখুন 2024 অব্দি ভারত বাংলাদেশ গভর্নমেন্ট লেভেলে অত্যন্ত সুসম্পর্ক। খেয়াল করে দেখুন শেখ হাসিনার যেই সরকার পড়ে গেল, ভারত ভিসা বন্ধ করে দিল বাংলাদেশের, সম্পর্ক অত্যন্ত তলানিতে, এবং ভারত চেষ্টাও করলো না
মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের সঙ্গে সম্পর্ক বেটার করার সামান্যতম চেষ্টা আপনি কোথাও দেখতে পাবেন না। তো ভারত ক্লিয়ার ছিল এদের সঙ্গে তো করবো না কাজ। অন্য অপশান যেই চলে এলো, তারেক রহমান, শেখ হাসিনার পার্টি তো এলো না। সঙ্গে সঙ্গে দেখুন ভারত ভিসা রিস্টার্ট করে দিল এবং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বেটার করার জন্য ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক দিয়ে দীনেশ ত্রিবেদীকে পাঠিয়ে দেওয়া হলো। তো ভারতের ডিসিশন ডিকোড করে আমরা বুঝতে পারছি যে ভারত তারেক রহমান গভর্নমেন্টের সঙ্গে দ্রুত বেটার সম্পর্ক তৈরি করতে চাইছে, মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে চায়নি, জাস্ট ডিস্টেন্স মেনটেন করে চুপচাপ বসেছিল। এবার এই যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে চাইছে, আমি জানি আপনাদের অনেকের মনে হয় কেন চাইবো, ওরা আমাদের গালি দেয়। এবং আমি বলেছিলাম যে ভারত সরকারের যা ডিসিশন হবে স্কিল বাংলা তাই ডিসিশন হবে। যেই মুহূর্তে ভারত সরকার বাংলাদেশের ভিসা বন্ধ করে দেবে, আমরা বাংলাদেশের জন্য আমাদের কোর্স বন্ধ করে দেবো। যেই মুহূর্তে ভারত সরকার বাংলাদেশের ভিসা স্টার্ট করবে, আমরা বাংলাদেশের জন্য আমাদের কোর্স স্টার্ট করে দেবো। কারণ আমি এটুকু বুঝি, আড্ডা 24/7 ইনস্টিটিউট এটুকু বোঝে যে জিও পলিটিক্সটা আমার আপনার থেকে ডক্টর এস জয়শঙ্কর, এনএসএ অজিত দোভাল স্যার একটু হলেও বেশি বোঝেন। কাজেই 2 দিন 5 দিন 5 বছর জিও পলিটিক্সের বই পড়ে বা চর্চা করে যে মুহূর্তে আপনার মনে হবে যে আপনি অজিত দোভালের থেকে বা ডক্টর এস জয়শঙ্করের থেকে জিও পলিটিক্সটা বেশি বুঝে গেছেন, প্লিজ। আমাদের চায়ের দোকানে বসে অনেক সময় মনে হয় আরে কোহলি মারতেই পারলো না, বলটা এরম মারতে হতো, এরম মেরে দিল। পাড়ায় ক্রিকেট খেলে 5 বলে 10 রান করে যেই মুহূর্তে আমাদের মনে হবে যে কোহলির থেকে ক্রিকেটটা আমি বেশি বুঝি, প্লিজ, তো ওই বল, যে বল অ্যাকচুয়ালি আসে, ওটা মনে হয় জীবনে আপনি হাতে নিয়েও দেখেননি। তো জিও পলিটিক্সেও অ্যাকচুয়াল যেভাবে প্ল্যানটা হয় তার ধারে কাছেও হয়তো আপনি কোনোদিন যাননি, সেই জন্য আপনার মনে হয় হ্যাঁ কেন আমি করব ওদের হয়ে, ওরা তো আমাকে গালি দিচ্ছে। তো আমাকে অনেকে কোশ্চেন করেছিলেন না, এই ব্যবসার জন্য খালি বাংলাদেশের স্টুডেন্টদের আপনি ভর্তি নিচ্ছেন। ব্যবসার জন্য করতে হলে অনেক কিছু করতে পারতাম, ব্যবসার জন্য যদি করতে হতো। খালি একটু ভাবতে বলবো যে হোয়াই বাংলাদেশ, এগুলো ওপেন প্ল্যাটফর্মে আলোচনা করা উচিত নয়, আলোচনা করতে চাই না, কিন্তু এই চ্যানেলটা আপনাদের, আপনারা বানিয়েছেন, চ্যানেলটা আমার নয়। আপনারা সাবস্ক্রাইব করেন, আপনারা বন্ধু বান্ধবদের শেয়ার করেন, তো কোথাও গিয়ে আমি আপনাদের কৈফিয়ত দিতে বাধ্য থাকি, তাই বলছি। একটু টরে টক্কায় বলবো, একটু পুরোপুরি ক্ল্যারিটি না দিয়ে, কারণ মুখে বলতে পারবো না, ওটা বুঝতেই পারবেন বললে। আপনাদের 15 বছর আগে মনে হচ্ছিল না ভারত সরকার অন্য রাজ্যে ব্রিজ নেই, রাস্তা নেই, এত কিছু অভাব, পুরো টাকা ঢেলে দিচ্ছে কাশ্মীরে, হোয়াই কাশ্মীর, মনে হচ্ছিল না? আজকে মোটামুটি এখন পিওকের খবর টবর দেখেন তো, পিওকেতে 15ই আগস্ট ভারতের পতাকা উঠেছিল, পিওকে বনেগা হিন্দুস্তান, দেখেছেন তো? পিওকের লোকরা বলছে কাশ্মীরে এপারে এত উন্নতি, আমরাও মার্চ করে যাব, দেখেছেন তো? কিছু বুঝলেন? লিংক আমি নিজের মুখে উচ্চারণ করতে পারবো না ইউটিউবে। কিছু বুঝলেন? এটুকুই আপনাদের জিজ্ঞেস করব। আমরা 2000 বছর আগে নেই, যখন কোনো একটা ভূখণ্ডকে নিতে গেলে আক্রমণ বলে সেনাপতি বলবে, বাকি সবাই ঝাঁপিয়ে পড়বে। আজকে কোনো একটা ভূখণ্ডকে 2026-এ নিতে গেলে সব থেকে ভালো হয় সেই ভূখণ্ডের মানুষদের মনে যদি এটা জাগিয়ে দেওয়া যায় যে লেটস মার্জ, তাতে করে আমাদেরও মঙ্গল, ওদেরও মঙ্গল। 1975 সালের ইতিহাসে একটু আপনাদের ফিরিয়ে নিয়ে যাব। একটা স্বাধীন দেশ ছিল সিকিম, একটা স্বাধীন দেশ, যেই দেশের রানী আমেরিকার সিআইএর এজেন্ট ছিল। রাজা সিকিমের, রাজা বিয়ে করেছিল আমেরিকান একটা মেয়েকে যে সিআইএর এজেন্ট ছিল। ভারত যখন দেখলো ভারতের জাস্ট মাথার ওপর আমেরিকা এসে বসছে, ভারত একবারও বলেনি আক্রমণ বলে সিকিমকে আক্রমণ করা। ভারত সিকিমের মানুষদের মনের ভেতর ঢুকেছিল, তাদের আস্থা জিতেছিল। সিকিমের মানুষরা তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করেছিল, কারণ সিকিম আলাদা দেশ,
প্রধানমন্ত্রী হবে, রাজতন্ত্রের অবসান ঘটলো, প্রধানমন্ত্রী এলো। প্রধানমন্ত্রী এবার সিকিমের মানুষজনকে ডাক দিল যে আমরা কি একা একা আলাদা বাঁচবো নাকি ভারতের পার্ট হয়ে যাব। 97% মানুষ ভোট দিয়ে দিল যে আমাদের ভারতের পার্ট হয়ে যাওয়া উচিত, নিজেদের সেফটির জন্য, ইকোনমিক ওয়েলবিং এর জন্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অজিত দোভাল স্যার, ডক্টর জয়শঙ্কর স্যার খুব ভালো করে জানেন কোনো একটা ভূখণ্ডকে কি করে মার্জ করাতে হয়। পলিটিক্সটা, জিও পলিটিক্সটা একটু ভরসা রাখুন আমার আপনার থেকে ওনারা এক স্টেপ হলেও বেশি বোঝেন। সফট পাওয়ার কনসেপ্ট বোঝেন? ডিটেলিংয়ে যাব না। ভারতবর্ষের বহু মানুষের স্বপ্ন অক্সফোর্ডে পড়বে, কেমব্রিজে পড়বে, ইউরোপ আমেরিকার সব বড় বড় কলেজ ইউনিভার্সিটি, আরো অনেক নাম আছে, গুগলের কোর্স করবে, IBM এর সার্টিফিকেট নেবে। ইউরোপ আমেরিকা তো চায় না আমাদের উন্নতি হোক ইডিওলজিক্যালি, তো ওরা ওদের এই সমস্ত ইউনিভার্সিটির অনলাইন কোর্সে ইন্ডিয়ানদের সুযোগ দেয় কেন? ইন্ডিয়ানদের ওগুলো শিখে কতটা উন্নতি হচ্ছে সেটা তো একটা আছে, তার থেকে ওদের বেশি লাভ ওদের সফট পাওয়ার বাড়ছে ইন্ডিয়াতে। সফট পাওয়ার না বুঝলে কিছু করার নেই। আমি এই ভিডিওতে আর ডিটেলিংয়ে যাব না, সফট পাওয়ার নিয়ে আলাদা একটা ভিডিও করে দেবো। সফট পাওয়ার কি জিনিস যদি সফট পাওয়ার বুঝতে হয় একটু ইউটিউব করে নেবেন, ইন্ডিয়ান ইন আফগানিস্তান বা এরকম কিছু লিখে ভারতের সফট পাওয়ার আফগানিস্তানে কি বুঝে যাবেন। আফগানিস্তানে ভারতীয়রা গেলে অনেক সময় হোটেলওয়ালা টাকা নেয় না, না 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 ভারতীয় টাকা নেব না, রেস্টুরেন্টে খাওয়ার পর টাকা নেয় না, চেক করে না চেকপোস্টে আফগানিস্তানের তালিবান বা আর্মি যাই বলেন না কেন, ওটাকে বলে সফট পাওয়ার। তো ভারতের কোনো ইনস্টিটিউটের কোর্স বাংলাদেশের লোকেরা নিচ্ছে, যদি একটু তলিয়ে ভাবতেন তাহলে আমি বিশাল বড় হরিদাস পাল কেউ নই, বাট ভারতের সফট পাওয়ারের উন্নতিতে একটু হলেও আমরা স্কিল বাংলা পরিবার প্রভাব রাখতে পেরেছি, এটা আপনি বুঝে যেতেন। ভাবুন, তলিয়ে ভাবুন, আলটিমেট টার্গেট কি আমাদের বাংলাদেশকে নিয়ে ভাবুন, এবং সেটা কিভাবে অ্যাচিভ করা যেতে পারে তার রোডম্যাপটার বিষয়ে চোখ বন্ধ করে একটু ভাবুন। জয় হিন্দ, ভালো থাকবেন প্রত্যেকে।